এসএসসি নিয়ে এত তর্ক বিতর্ক, মামলা মোকদ্দমা। এসএসসির নিয়োগ আরো স্বচ্ছ করার প্রক্রিয়া তৈরি হলো। 2016 নিয়োগ, সেই 2016 নিয়োগের ক্ষেত্রে আরো স্বচ্ছতা। এই 2016 নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। এসএসসি 1806 জনের তালিকা প্রকাশ করছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের চাপে আরো স্বচ্ছ নিয়োগের পথে এসএসসি। ঠিক কি প্রক্রিয়ায় আরো স্বচ্ছ নিয়োগের পথে এসএসসি জানবো একবার। সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই তালিকা প্রকাশ করে দিয়েছে এসএসসি 1806 জনের অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। যে তালিকায় এবার নাম, রোল নাম্বারের পাশাপাশি তাদের বিষয়, অর্থাৎ কোন বিষয় নিয়ে তারা চাকরি পেয়েছিলেন, তাদের অভিভাবকের নাম এবং জন্ম তারিখ, এই তিনটি অংশকে যুক্ত করা হয়েছে। এর আগে গত 7ই সেপ্টেম্বরের আগে এসএসসির তরফেই 1806 জনেরই তালিকা প্রকাশ করা হয়েছিল অযোগ্যদের। সেই সময় তালিকা প্রকাশ করে এসএসসি জানিয়েছিল যে যাদের তালিকা প্রকাশ করা হচ্ছে তারা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না, এবং সেই কারণে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার আগে এসএসসির তরফে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সেই সময় যে নাম ও রোল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করেছিল সেই তালিকা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবেই তারা নিয়োগে অর্থাৎ সুযোগ না পায়, অর্থাৎ তারা লিখিত পরীক্ষা না দিতে পারে। কারণ সেই সময় বহু অযোগ্য তারা নিয়োগের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তারপর সম্প্রতি কলকাতা হাইকোর্ট ফের নির্দেশ দেয় যে পূর্ণাঙ্গ তালিকা এসএসসি কে প্রকাশ করতে হবে অযোগ্যদের, এবং সেই মোতাবেক এসএসসি তাদের ডেটাবেস থেকে যে তথ্য পেয়েছে এবং বিভিন্ন সময় কেন্দ্রীয় সংস্থা থেকে শুরু করে হাইকোর্টে যে হলফনামা দিয়েছে তার ভিত্তিতে বা তার উপর নির্ভর করেই এসএসসি আরো 3টি অংশকে যুক্ত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো, এবং যেখানে তাদের অভিভাবকের নাম, জন্ম তারিখ এবং কোন মিডিয়াম অর্থাৎ কোন বিষয়ের জন্য তারা চাকরি পেয়েছিলেন, সেটি পিজি স্কেল নাকি পিজি স্কেল নয়, বিস্তারিত বিষয় উল্লেখ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই তালিকায় স্কুলের নাম প্রকাশ করেনি এসএসসি। ধন্যবাদ সোমরাজ। বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে। আমাদের কাজে নিয়োগ দেওয়া, যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে, চ্যালেঞ্জ করুন, এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। রাজনৈতিক অভিসন্ধিত বিরোধীদের থাকতেই পারে, বিরোধীদের একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে, এসএসসি দিতে চাইছে, সেটাকে আমরা এনশিওর করব। পুরো প্রসেসটা শেষ হোক, কোনো যোগ্য যাতে বাদ না যান সে ব্যাপারে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা হয়েছে, কিন্তু আগে প্রসেসটা শেষ হোক। আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করব, আমরা ওদের প্রতি সহানুভূতিশীল, যোগ্যদের প্রতি। এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্ট গুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এই যে এসএসসির কথা বলছেন, আরো কত চাকরি দেখুন, প্রাইমারিতে এরপরে কি হবে, কোথায় কি হবে, আমরা তো ভয়ে আছি। তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্রাত্য বসুর প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল না, সেই রিক্রুটমেন্টটা যদি ফাইল খোলে কোর্ট, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ওএমআর সিট দেখা যাচ্ছে, ব্রাত্য বসু কাঁদে ফাঁকা ওএমআর সিটের ফাঁদে। এই নাটকটা লিখতে বলুন। আর এদিকে এসএসসি নিয়োগ মামলায় নতুন মোড়। যেমন 2025-এর নিয়োগে সব ওএমআর প্রকাশের নির্দেশ। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, নতুন মোড় বলা হচ্ছে এসএসসির নতুন নিয়োগ মামলায়, কেন, কি নির্দেশ? দেখো, সুপ্রিম কোর্টের আদেশে 26,000 চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশে সেই নিয়োগ প্রক্রিয়া নতুন করে নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের আদেশে 31শে ডিসেম্বর ডেডলাইন মেনে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এসএসসি কার্যত তৎপরতার সঙ্গে শেষ পর্বে ঢুকে পড়েছে নিয়োগ প্রক্রিয়া কুটিয়ে আনার জন্য। এই অবস্থায় 2025 সালে নবম, দশম, একাদশ, দ্বাদশে পরীক্ষায় বসা প্রায় 6 লক্ষ বা তার কিছু কম বেশি তাদের প্রত্যেকের ওএমআর প্রকাশ করা 10ই ডিসেম্বরের মধ্যে, এবং সেই ওএমআর এর মধ্যে কোনো বিধান যদি আটকে থাকে, অর্থাৎ কারো যদি কোনো অভিযোগ বা নালিশ থেকে থাকে, সেটা নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট অ্যাড্রেস করবে।
সেই জায়গা থেকে পুরো বিষয়টার মধ্যে একটা নতুন মোড় এলো। কারণ এই ওএমআর প্রকাশের পর নতুন করে কিছু হবে কি হবে না তা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ প্রকাশ করতে হবে, যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। 10 ডিসেম্বর মামলা শুনানি এবং মোড়টা আরো এই কারণে বাকি যারা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি করছেন তারাও দাগি এবং সেই দাগিদের মধ্যে অনেকেই নতুন পরীক্ষায় বসেছেন যা সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ নবম দশম একাদশ দ্বাদশে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে, তাদের নামও ভেরিফিকেশনের জন্য সামনে এসছে। এই অবস্থায় ওই তালিকা যদি প্রকাশ না করা হয় তাহলে আদতে কতজন দাগি বসলো অন্তত মামলাকারীদের যে অভিযোগ তা জানতে পারা যাবে না। এক্ষেত্রে এসএসসির তরফে বলা হয় যে যেহেতু সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে তারা এই কাজ করছে সেক্ষেত্রে পুরো বিষয়টার মধ্যে জটিলতার সৃষ্টি হবে। বিচারপতি অমৃত সিনহা সাফ জানান 2016 সালের এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া তার আর কোন রকম পুনরাবৃত্তি হোক এই 2025 সালে এসে তার আদালত চায় না। কারণ 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় স্টেপ 1 অর্থাৎ প্রথম পর্যায় থেকে পুরো বিষয়টা যাতে স্বচ্ছতার সঙ্গে স্পষ্ট ধারণার মধ্য দিয়ে এগোতে পারে তাই আদালত চাইছে ওএমআর প্রকাশ হোক, একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ নবম দশম একাদশ দ্বাদশের যে তালিকা সেটাও প্রকাশ হোক এবং 10 ডিসেম্বর মামলা শুনানিতে আসবে তখনই বিষয়টি আরো নির্দিষ্ট করে স্পষ্ট হবে। কাজে এই প্রক্রিয়াগুলি হওয়ার কারণে 31 ডিসেম্বরের মধ্যে হাতে আর মাত্র একটা মাস মাঝে রয়েছে। এর মধ্যে কি করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কাজেই সব মিলিয়ে একটা নতুন মোড় এলো আজকে এই নির্দেশের মধ্যে তা বলার অপেক্ষা রাখে না। অতনু, ধন্যবাদ। কদিন আগে হাওড়ার পুলকার দুর্ঘটনা, সেই পুলকার দুর্ঘটনায় 3 পড়ুয়ার মৃত্যু, সে এক ভয়ানক ব্যাপার। তারপর থেকে দেখা যাচ্ছে পুলকার অনেক জায়গাতেই বেআইনিভাবে চলছে। আর এবার একটা পুলকারে ধাক্কা মেরে দিল একটা বাস বাঁকুড়ায়। দেখুন একবার, বাসটি পিছন দিক থেকে ধাক্কা মারে পুলকারে, বাসের এই অবস্থা আর পুলকারটির অবস্থা দেখুন একবার। কিন্তু এই পুলকারে যারা ছিল তারা কেমন আছে, কি অবস্থা তাদের? প্রিয়ব্রত আমার সঙ্গে রয়েছে। প্রিয়ব্রত, কিভাবে হলো এই ঘটনা? দেখো, বেসরকারি মাধ্যম স্কুলের পুলকার এবং সেই পুলকার থেকে 8 জন পড়ুয়াকে নিয়ে তারা রওনা দিয়েছিল বাঁকুড়ার পাঁচপুরের উদ্দেশ্যে। সেখানে দেখা যায় যে বাঁকুড়ার তামলিবাঁধ এলাকায় যখন এই 4 মাথার মোড় ক্রস করছিল পুলকারটি, অন্যদিক থেকে আসা একটি বাস, বেসরকারি বাস, তাকে ধাক্কা মারে এবং পুলকারের বাঁ দিকের যে অংশ সেই অংশ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যারা পড়ুয়া ছিল 8 জন তারাও অল্প বিস্তর লেগেছে, কিন্তু কারো গুরুতর নয় সব চোট। এবং স্থানীয় মানুষজন তারাই কিন্তু প্রথম বেরিয়ে আসে এবং পুলকার থেকে তাদেরকে রেস্কিউ করা হয়। পরবর্তীকালে তাদের যে অভিভাবক রয়েছে তাদেরকে ফোনও করা হয় এবং তারা অভিভাবকরা আসার পর তাদেরকে অল্প বিস্তর চোট রয়েছে তাদেরকে ডাক্তার দেখিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এই যে এখানটা ঘটনাটা ঘটেছে যে 4 মাথার মোড়, সেই 4 মাথার মোড়ে কেন ট্রাফিক ব্যবস্থা নেই বা কোনো ব্যারিয়ার কেন নেই বা কোনো স্পিড ব্রেকার কেন নেই, এই দাবিতে কিন্তু সরব হয় স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশ এবং ট্রাফিক গার্ড যখন এই এলাকায় আসে তারপরে কিন্তু সরব হয় এবং পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওই এলাকার ব্যারিয়ার দেওয়া হবে এবং এই যে পুলকারের দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে যে বাসের খালাসি এবং চালক তারা কিন্তু পলাতক হয়ে যায় এবং পুলকারকে এবং যে বাসটিকে, এই দুটো ঘাতক বাসকে কিন্তু রেস্কিউ করে পুলিশ নিয়ে আসা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় যারা অল্প বিস্তর আহত হয়েছে তাদের চিকিৎসা করা এবং পাশাপাশি তাদের অভিভাবকদের সাথে তুলে দেওয়া হয়েছে, যা খবর গেছে কিন্তু স্কুলেও। ধন্যবাদ। আমার বক্তব্য এখানে যা হয়েছে কার ভুল হয়েছে এটা নিয়ে কোনো আলোচনা দরকার না। আমাদের এখানে ট্রাফিকের দরকার, আর কিছু চাই না, এটি ব্যবস্থা করতে হবে। না, ট্রাফিক এখানে নেই, বাকি সব জায়গায় ট্রাফিক। গাড়ি ট্রাফিকটা আমাদের খুবই প্রয়োজন। কিভাবে হলো বলতে গাড়ি আমি দেখলাম বলতে পিছন থেকে আমি আসছিলাম তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি। ক্রস করে গেছি, একটি বাস এসে একদম রাজধানী এক্সপ্রেসের মতো আমার গাড়িটাতে দুম করে মেরেছে। কতজন বাচ্চা ছিল? বাচ্চা ছিল গোটা 8 জন ছিল। 8 জন। কার কিছু হয়েছে? 8 জন একটু আধটু ঠুকাঠুকি সবাই গাড়ি গেছে। বাকি সেফলি সবকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছি। যারা আহত তারা কোথায়? আহত কেউ হয় না, এমনি ইনজোর আহত কেউ হয় না। বাকি মোটামুটি একটু আধটু আহত হয়েছে, তারা সব নিজের প্যারেন্টস এসে বাড়িতে বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে গেছে।